এর আগে কোন মুখ্যমন্ত্রী গেছিল নাকি হসপিটাল দেখতে? শুভেন্দু অধিকারী সাংবাদিক নিগ্রহের প্রশ্নে কিন্তু রাজধর্ম পালন করলেন। সরকারের সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে কেন এটা হলো। শাসক দল যখন সমালোচিত হবেন, শ্রমিক ভট্টাচার্যের মতন একই অবস্থান নেবেন তো? শাসককে প্রশ্ন করা যাবে তো? আপনারা প্রত্যেকেই দেখছিলেন যে যেভাবে আন্দোলনে সাংবাদিক হেনস্থা হয়েছে, শুধু কলকাতায় কেন বলবো, বিভিন্ন রাজ্যে এই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে। দিল্লিতে তো যেভাবে মহিলা সাংবাদিকদেরকে যৌন হেনস্থা, এমনকি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার মতো জায়গায় ধর্মতলায় যেভাবে প্রকাশ্যে এই যে মহিলাদেরকে তো ছাড়াই হয়নি, আপনারা দেখেছেন সেই দৃশ্য। আজকে আমরা মিছিল করেছিলাম, কিন্তু এই সাংবাদিকদের উপর হেনস্থা বারংবার কেন হচ্ছে বলুন তো? কি তার কারণ হতে পারে, কি তার বিশ্লেষণ হতে পারে? সব থেকে রোজ যিনি সাংবাদিকতা বা সাংবাদিকদের কাছাকাছি থাকেন, রোজ টিভিতে বিশ্লেষণ করেন, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, আপনার সঙ্গে রোজ সাংবাদিকদের কথা হয় প্রতিনিয়ত, আপনি কোনো বিষয় যদি জানতে চান সাংবাদিকদেরকে কল করে জানেন যে এইখানে এই ঘটনাটা কিভাবে হয়েছে বা কি হয়েছে। তো এই সাংবাদিক নিগ্রহ চলছে, কিন্তু স্যার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন স্টেটে এই আন্দোলন, এই যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন স্টেটে আন্দোলন হয়েছে, কিন্তু বাংলায় যে সাংবাদিকরা আজকে পথে নেমে দেখালো যে সাংবাদিকদের উপর আক্রমণ হলেও তারা কিন্তু প্রতিবাদ করবেই, সবার ক্ষেত্রে, সব স্টেটের ক্ষেত্রে। আজকে আমরা কলকাতা কিন্তু আজকে দেখিয়ে দিল। আমি খুব খুশি যে আজকে সব সাংবাদিকরা একত্রিত হয়েছিলেন, একটা মিছিল সংগঠিত করতে পেরেছেন, এবং যেখানে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, মেইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে হাজির ছিলেন। ১২০০-র উপরে লোক, মানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তীব্র ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। ভারতবর্ষের একটা উদাহরণ তৈরি হলো যে বাংলা অন্তত প্রতিবাদ করলো সাংবাদিক নিগ্রহের প্রশ্নে, এবং যারা নিগ্রহ করেছিল তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে অনেকে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা করেছেন, এবং তিনি নিজে মাঝরাতে হাসপাতালে গেছেন, আহত সাংবাদিকদের সাথে কথা বলেছেন, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এবং মুখ্যমন্ত্রী এই প্রশ্নে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। দেখো, পশ্চিমবাংলায় একটা ধারাবাহিক অভিজ্ঞতা আমাদের আছে যে সাংবাদিক নিগ্রহের। এই পশ্চিমবাংলা বাম আমলেও দেখেছে সাংবাদিক নিগ্রহে, তবে সেটা সীমিত ছিল, অবশ্যই সীমিত ছিল। ফ্রিডম, মানে আমাদের যে প্রেসের যে ফ্রিডম, সেই সময় কিন্তু অনেকটা বেটার ছিল আমি বলবো। তারপরে যদি তুমি লক্ষ্য করো যে তৃণমূলের আমলে লাগাতার সাংবাদিকরা মার খেয়েছে, নিগৃহীত হয়েছে, এবং আমার স্পষ্ট মনে আছে যে বিধাননগর পুরসভা নির্বাচনে একদিনে ২২ জন সাংবাদিক মার খেয়েছিল, রক্তাক্ত হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, ক্যামেরা ভাঙচুর তো হয়েছিল। ২২ জন সাংবাদিক একদিনে রক্তাক্ত হয়ে বহু বেশিরভাগ সাংবাদিক হাসপাতালে ভর্তি ছিল। আমাদের পঞ্চায়েত নির্বাচন যেগুলো হয়েছে বাম আমল, তৃণমূলের আমলে, বিশেষ করে ২০১৩ সালের, ২০১৮ সালে, ২০২৩ সালে, মানে বেধড়ক সাংবাদিকদেরকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আজকে যারা মানে চোখ দিয়ে জল ফেলছেন, তারাই সেদিন সাংবাদিকদের পিটিয়েছেন যে কেন তৃণমূলের অন্যায়, অবিচার, অত্যাচার তুলে ধরছে সাংবাদিকরা। এরা যে তোমরা তো বটেই, তুমি রোজিনা, বঙ্গ টিভির প্রধান, শফিকুল থেকে শুরু করে একের পর এক সাংবাদিক নিগ্রহ, মারধর করা, এবং পুলিশের হয়রানি। সবচেয়ে বড় কথা, সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রোজিনা, তুমি বা শফিকুল থেকে শুরু করে, মানে আমি নাম শেষ করতে পারবো না। হ্যাঁ, ফলে সবার ক্ষেত্রে আমি বলবো যে সাংবাদিক নিগ্রহটা এই রাজ্যের ধারাবাহিকতার মধ্যে পড়েছিল, এবং শাসক দল কার্যত বলা যায় তার মতন করে খবর না হলেই, বা কোনো খবর যদি তাদের সন্তুষ্ট না হতো, তাহলে সঙ্গে সঙ্গেই তারা এফআইআর করতো, এবং কাউকে কাউকে জেলে পুড়িয়ে দিয়েছে। এক একজন সাংবাদিকের বিরুদ্ধে অসংখ্য মামলা, সৌমনদের এগেনস্টে ৬৪টা মামলা। ফলে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় কিন্তু সাংবাদিকদের প্রতিনিয়ত পোহাতে হয়েছে। কিন্তু আজকে যেটা আমি দেখলাম, এতদিন শুধু মার খেয়েছে, তোমাদের স্লোগানই ছিল আর পরে মার খাবো না।
ফলে তোমরা যে আর মার খাবে না, তোমরাও যে যে রুখে দাঁড়াতে পারো, তোমরা একটা পেশার মধ্যে যুক্ত আছো, সেই পেশায় কারো পছন্দ হতে পারে, কারো নাও পছন্দ হতে পারে, কিন্তু সেই সহনশীলতা থাকবে না, সঙ্গে সঙ্গে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং সেই কারণেই সমাজের সর্বস্তর থেকে তুমি দেখেছো, আমি আমার দেওয়ালে পরপর দুদিন তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমি সহমর্মিতা দেখিয়েছি, সমর্থন করেছি। আজকে যেভাবে তোমরা মিছিল করে প্রতিবাদ করেছো, সেটা সারা ভারতবর্ষের কাছে উদাহরণ হয়ে থাকলো। এবং একজন সাংবাদিকের রিপোর্টিং তোমার পছন্দ নাও হতে পারে, একজন সাংবাদিকের রিপোর্টিং নিয়ে তোমার ভিন্ন মত থাকতে পারে, তুমি সেটাকে কাউন্টার করো। তারপর স্যার গদি মিডিয়ার দালাল মানে এই শব্দ বলে আক্রমণ আপনার উপর ধেয়ে যাও। দেখো, আমি যেটা বলতে চাই যে সাংবাদিকদের সমস্যাটা কিন্তু অনেক গভীরে। সাংবাদিক যারা এই মেইন মিডিয়াতে কাজ করে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের নিজস্ব মানে সাংবাদিক, ইন্ডিভিজুয়াল সাংবাদিকের কোনো নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে না। এটা তোমার টেলিভিশনের মাধ্যমে, আমি তোমার টিভির মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে দয়া করে সাংবাদিকদের সম্পর্কে কোনো ধারণা তৈরি করার আগে আপনারা মিডিয়া এবং তার আজকের অবস্থানটা বুঝুন। মিডিয়ার ভূমিকা, মিডিয়ার রোল, মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে, সেগুলো যদি না বোঝেন, তাহলে বেচারা রিপোর্টারকে কিন্তু আপনি আক্রমণ করছেন, অন্যায় করছেন। আপনি কিন্তু রিপোর্টার কিন্তু সে কেবলমাত্র পেশার সাথে যুক্ত, সে রোজগারের সাথে যুক্ত, এবং তার একটা এডিটোরিয়াল জায়গা থেকে তিনি সেট করেন না, তার হাউস সেট করে দেয়, তার মালিক সেট করে দেয়। ফলে আমি জোর করে অনুরোধ করব, কর্মস্থানের মাধ্যমে ঠিক হয়। যেমন আমার বিশ্ববিদ্যালয় ঠিক করে দেয় কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা হাউস কিন্তু তাদের এডিটোরিয়াল পলিসি আছে, তার মালিক ঠিক করে দেয়, তার ম্যানেজমেন্ট ঠিক করে দেয়, তার এডিটোরিয়াল স্টাফ ঠিক করে দেয়, কোন রিপোর্টার ঠিক করে না। ফলে দয়া করে রিপোর্টারের গায়ে হাত দেওয়ার আগে ভাববেন যে উনাকে যা করতে বলা হয়েছে উনি সেই কাজটাই করছেন, উনার মালিক অ্যাকচুয়ালি সমস্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তিনি কি এডিটোরিয়াল পলিসি অনুসারে চলবেন তার স্বাধীনতাও আছে, এবং তিনি সেইভাবে নিচ্ছেন। তবে হ্যাঁ, আপনার যদি কোনো মিডিয়ার সম্পর্কে বিকল্প ভাবনা থাকে বা ভুল তথ্য দিচ্ছে, আপনি আপনি নিশ্চয়ই এক্সপ্রেশন করবেন। আপনার সংবিধানের ১৯ নম্বর ধারা অনুসারে রাইট টু এক্সপ্রেস করার অধিকার আছে। আপনি সেই সংবাদ মাধ্যম বা সংবাদপত্রের বিরুদ্ধে আপনি নিশ্চয়ই জনমত গড়ে তুলতে পারেন। কিন্তু সরাসরি গায়ে হাত আপনারা যারা দিচ্ছেন, আপনারা ক্রিমিনাল অফেন্স করছেন, আপনারা অন্যায় করছেন, না বুঝে আপনারা করছেন। কারণ একজন রিপোর্টার কিন্তু হাউসের পলিসি ঠিক করে না। একজন রিপোর্টার কিন্তু ঠিক করে না যে মানে কোন সংবাদ যাবে, কোন সংবাদ যাবে না। একজন রিপোর্টার কিন্তু ঠিক করে না যে কিভাবে সংবাদ পরিবেশিত হবে। ফলে পুরোটাই সেই হাউসের এডিটোরিয়াল পলিসি, ম্যানেজমেন্টের এডিটোরিয়াল পলিসি, মালিকের মানে অবস্থান বা ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করে। দয়া করে এরপরে কোনো সাংবাদিকের উপরে কোনো কথা, কোনো বক্তব্য, কোনো মানে হ্যারাসমেন্টের আগে ৫ বার ভাববেন যে ওই ব্যক্তি ও কেবলমাত্র তিনি তার ডিউটি পারফর্ম করছে। একজন রিপোর্টার কেবলমাত্র তার ডিউটি পারফর্ম করছেন। তাদেরও পরিবার আছে, তাদেরও লোকজন আছে। সুতরাং তাদের উপরে ক্রমান্বয়ে যে আপনারা যে আক্রমণের, আমি আবারও বলবো, একটা খুব সামান্য অংশ মানে রোজিনা, এটাও কিন্তু খুব বলতে হবে যে ওই গুন্ডারা যারা সরাসরি মানে সাংবাদিকদের আঘাত করে, সেটা তারা গুন্ডা, এবং এই গুন্ডাদের সংখ্যা সমাজে খুবই কম। আমি তোমায় বলছি নেগলিজেবল, কিন্তু ওই নেগলিজেবল কেউ বুঝতে হবে যে এই সাংবাদিকদের কাজ করতে হয় হাউসের এডিটোরিয়াল পলিসির মধ্যে থেকে। তিনি তার ইচ্ছে মতন সংবাদ সংগ্রহ করা বা পরিবেশন তিনি করেন না, অথচ তিনি বারবার শিকার হচ্ছেন। এটা গেল একটা দিক। কিন্তু তারপরেও আমি আজকে দুটো তিনটে জায়গা দর্শকদেরকে বলবো যে এত অসহিষ্ণু কিন্তু হলে হবে না। আপনার নিশ্চয়ই বিকল্প বক্তব্য থাকতে পারে। ধরুন একটা সংবাদ মাধ্যম সে বিজেপির পলিসি নিয়ে চলে, আপনার খারাপ লাগছে, আপনি অন্য ভাবনার মানুষ, আপনি সঙ্গে সঙ্গে সেই বিকল্পটা জনসমক্ষে আনুন না। আপনি, এটাই তো গণতন্ত্রের মজা, এটাই তো গণতন্ত্র, এটা আমরা তো চিহ্নই। বিজেপি একটা ধরুন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, রোজিনার চ্যানেলেই, রোজিনার বঙ্গ টিভিতে অসংখ্য বক্তব্য গেছে ছাত্র আন্দোলনকে নিয়ে। একটা মানে কিছু কিছু লোক এটা রোজিনার চ্যানেলেই বক্তব্য রেখেছে যে এটা জাতীয়তা বিরোধী, এরা ডিপ স্টেটের অংশ, সোনাম ওয়াংচুককে চীনের দালাল ইত্যাদি। আবার কাউন্টার ন্যারেটিভ গেছে যে না, এই ছাত্র আন্দোলনের স্বাধীনভাবে আন্দোলন তারা সংগঠিত করছেন,
রাষ্ট্রের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন না, সরকারের যে ভুল ত্রুটি বিচ্যুতির বিরুদ্ধে তারা আন্দোলন করছেন। এবং কেন নরেন্দ্র মোদী তাহলে আলোচনায় বসছেন, কেন সোনম ওয়াংচুর অনশন ধর্মঘট ভাঙার জন্য সরকার উদ্যোগ নিল, কেন একের পর এক সরকার পরিবর্তন আনলো এই উচ্চ শিক্ষা দপ্তরে, একের পর এক সচিব থেকে শুরু করে আধিকারিকদের সরালো, একটা শক্তিশালী কঠোর আইন আনার কথা বলছে, এবং সমস্ত দাবি দাওয়া ছাত্রছাত্রীদের তাহলে মেনে নিল কেন? তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের আন্দোলন কে নরেন্দ্র মোদী অমিত শাহরা কখনোই জাতীয়তাবাদী আন্দোলন ভাবেনি। কিন্তু বিজেপির একটা অংশ বারবার বলেছেন, তা সেই বক্তব্যও যেমন গেছে, উল্টো বক্তব্যটাও কিন্তু গেছে। ফলে আমি বারবার আপনাদেরকে বলছি, ভিডিওর মধ্যে না ঢুকেই দালাল শব্দ। সেই কারণেই আপনাকে বলছি যে একটা হলো যে আপনার সামগ্রিক বিচার করুন, আর ২ নম্বর হলো কোনো এডিটোরিয়াল পলিসি যদি আপনার পছন্দ নাও হতে পারে, দয়া করে আপনার বক্তব্যটা আপনি কাউন্টার করুন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এসে গেছে। কোনো টেলিভিশন হাতে মোবাইল আছে, টেলিভিশন চ্যানেলে যদি দেখা যায় যে বিজেপির হয়ে সবাই গাইছে, তাহলে আপনি কাউন্টারটা বলুন। গণতন্ত্রের মজাই এটা যে শাসকের হয়ে যদি সোশ্যাল মানে মেন মিডিয়া কাজও করে, তাহলে কিন্তু বিকল্পটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রজেক্ট করতে পারেন। কিন্তু আপনারা যেটা করছেন কেউ কেউ অন্যায়ভাবে সাংবাদিকদের টার্গেট করছেন, তাদের গায়ে হাত দিচ্ছেন, তাদেরকে তাদের পরিবার পরিজনের এর সামনে তাদেরকে অপমান করছেন, এটা কিন্তু কোনো মতেই বরদাস্ত করা যায় না। সেই কারণেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে কঠোর থেকে কঠোর শাস্তি তাদের দিতে হবে, আমি একজন অধ্যাপক হিসাবে এবং মিডিয়ার খুব কাছের থাকার সুবাদে ২৫ বছর সুবাদে আমি শুভেন্দু অধিকারীর এই যে উদ্যোগ, অন্তত কালপিট যারা আছে, যারা দোষী, যারা সাংবাদিকদের সেদিন সরাসরি আক্রমণ করেছে, তাদেরকে যে ব্যবস্থা সরকার নিচ্ছে তাদের বিরুদ্ধে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এইবার আমি যে মুখ্যমন্ত্রীর ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত আমরা দেখেছি ৩৪ বছর দেখেছি, ১৫ বছর দেখেছি, আর এই ২ মাসের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখি মিডিয়ার ক্ষেত্রে শুধু জানতে চাই। দেখো মানে প্রথমত বলবো যে অতীতে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, কোনো মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিক নিগ্রহের ঘটনা তাদের আমলেও তো হয়েছে। কিন্তু তারা কিন্তু সরাসরি হাসপাতালে গিয়ে দেখা, চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে গ্রেপ্তার করা, এরকম উদ্যোগ কিন্তু আমি বলছি অতীতের কোনো মুখ্যমন্ত্রী নেয়নি। পরিষ্কার করে শুভেন্দু অধিকারী এই ক্ষেত্রে কিন্তু রাজধর্ম পালন করলেন। এবং একই সাথে আমার এই প্রশ্নটা থাকবে, আজকে কেন্দ্র সরকার বিরোধী যে মিছিল ছাত্ররা বের করেছিল, সেখান থেকে কিছু গুন্ডা সাংবাদিকদের আক্রমণ করলেন, তীব্রভাবে নিন্দা আপনি করলেন, ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রীকে। আমার প্রশ্ন থাকবে, যেদিন আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, সেদিনও মানে সেদিন আপনার দলের লোকরা যদি কোনো সাংবাদিকের হাত দেয় বা তাদের উপর কোনো রোষানল পোষণ করে, সেদিনও রাজধর্ম কিন্তু শুভেন্দু অধিকারী আপনাকে পালন করতে হবে। অর্থাৎ আমরা দেখতে চাই, আমরা বারবার বলতে চাই যে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসাবে সাংবাদিকদেরকে বুকে বুকে আগলে রাখতো, শুভেন্দু অধিকারী সেই বিরোধী নেতা যিনি বছরকে বছর সাংবাদিকদেরকে বুকে আগলে রেখেছেন। সেই শুভেন্দু অধিকারীর কাছে আমি আশা করব, প্রত্যাশা করব, আগামী দিনেও আপনার সমালোচনা হবেই। আপনি কারণ আপনি সরকারে আছেন, আপনি সরকারে আছেন, সরকারের সব কাজ ঠিক হয় না। সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করবে, সেই সময় কিন্তু আপনাকে সহনশীল হতে হবে। সেই সময় কিন্তু বললে চলবে না যে না আমার সমালোচনা কেন হচ্ছে। সেই দিন জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া আপনার মধ্যে না দেখি, সেদিন জানি না দেখি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে দিলেন, সেই দিন জানি আপনার সরকার এই সাংবাদিকদের স্বাধীনভাবে বলবার সুযোগ করে দেয়। আপনার সরকারের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি নিয়ে যদি প্রশ্ন তোলে, তাহলে তাদের জানি আর জেল হেফাজত না হয়, মামলা না হয়। সেটা যেমন একটা, আরেকটা আমি তোমায় বলতে চাই, যেটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে, সেটা হলো যে অত্যন্ত ভালো কথা অ্যাকচুয়ালি বলেছেন যে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সেইটা কিন্তু শ্রমিক কিন্তু বলছেন একরকম, আরেকবার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আসছে। ধরো এই বামেদের সমর্থন শ্রমিক চেয়েছিল নির্বাচনের আগে, এখন সরাসরি বলেছিলেন আপনাদের লাল পতাকা এবার রেখে দিন, ছড়িয়ে দিন, আপনার চোখ বন্ধ করে বিজেপিকে সমর্থন করেন। বামেদের সমর্থন চেয়েছিল, কংগ্রেসের সমর্থন চেয়েছিল, সব বিরোধীকে বিজেপিকে ভোট দিতে বলেছিল। আজকে শ্রমিক যদি বলতে শুরু করে যে সে এই আন্দোলন বামেরা করছে এবং এরা সব জাতীয়তা বিরোধী, অ্যান্টি ন্যাশনাল, এটা কেন মানুষ মানবে? দ্বিতীয় যেটা,
যে এই রাজ্যে বারবার আমরা দেখেছি যে নেতা যারা হন, দলের নেতা যারা হন, তারা এতটাই মানে মানে গরম গরম কথা বলেন বা আইন হাতে নেওয়ার কথা বলেন। ধরো অনুব্রত মণ্ডল বোম মারার কথা বলেছিল। এখন শ্রমিক ভট্টাচার্যও যদি বলে যে এরপর থেকে এই করলে মানে আইনের শাসনের পরিবর্তে যদি বলে এরপরে জাতীয়তা বিরোধী কথা বললে বা মানে কি এই আজাদি এই আজাদি এই এই আজাদি মানে মানে আজ ভুকা থেকে আজাদি মানে অর্থাৎ অনাহার থেকে যদি কেউ আজাদি চায় কি অন্যায় চাইবে? কেউ যদি মনে করে ভ্রষ্টাচার থেকে আজাদি চাই তাহলে কি অন্যায় করবে? কিন্তু তারপরেও তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা অনুব্রত স্টাইলে রেখেছেন যে একেবারে হাড়-গোড় ভেঙে দিয়ে, হাত-পা ভেঙে দিয়ে কিন্তু হাসপাতালে যাবে বাড়ি যাওয়ার আগে। এই ধরনের বক্তব্য থেকে প্লিজ আপনি সংযত থাকুন। আপনি আপনার মুখ থেকে আমরা কবি, সাহিত্যিক, বহুদলীয় শাসন ব্যবস্থা শুনে অভ্যস্ত। সেখানে কিন্তু আমরা ওই হাত-পা ভেঙে দেওয়া গল্প যেটা অনুব্রত মণ্ডল করেছে, দয়া করে আমাদের সেই সমালোচনা আপনি করতে সুযোগ দিবেন না। যেখানে বারবার আমরা বলছি যে আপনার একটা কোমল মন আছে, সবাইকে সঙ্গে নিয়ে আপনি চলতে চান। সেখানে আপনি যদি কর্মীদের সমর্থকদেরকে উৎসাহিত করেন যে হাত পা ভেঙে দিতে হবে, সেটা একেবারেই কাম্য নয়। আইনের শাসনের উপর জোর দিন। এবং যে জায়গাটাকে এবার তোমায় ধরতে চাইছি, দেখো তোমাদের পেশায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কতগুলো কিন্তু মানে সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কিন্তু সমাধান আমি সরকারের কাছে দাবি করব। আজকে তোমার এই ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কয়েকটা দাবি করব। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যারা তোমরা আছো বহু বছর ধরে দেখো তোমরা এত কঠিন পরিস্থিতিতে মানে মিডিয়া কাজ করেছো। মমতা মানে শাসকের কে প্রশ্ন তুলেছো, চোখে চোখ রেখে প্রশ্ন করেছো তোমরা। তুমি রোজিনা, তুমি শফিকুল থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে আমি কত নাম বলবো। তোমরা যে স্বাধীনভাবে সবাইকে আমি সেলুট করি যে যেভাবে শাসককে তোমরা প্রশ্ন করেছো, তোমরা আগামী দিনেও শাসককে প্রশ্ন করবে এটা আমি আশা করব। শাসকের ভুল ভ্রান্তি নিয়ে প্রশ্ন করবে। কিন্তু একটা মানে প্রশ্ন হলো এই সোশ্যাল মিডিয়া এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাদের কিন্তু কিছু পেশাগত দাবি দাবা বহুদিন থেকে আমি করে আসছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি সেই দাবিগুলো আবার রাখতে চাই, জোরালোভাবে রাখতে চাই। শুভেন্দু অধিকারীর কাছে প্রত্যাশা করি। প্রথম যেটা সেটা হলো যে কলকাতা প্রেস ক্লাব হোক বা জেলার প্রেস ক্লাব হোক, প্রেস ক্লাবের কিন্তু সদস্য পদ এই সোশ্যাল মিডিয়ার মানে জার্নালিস্টদেরও দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ার জার্নালিস্টদের দেওয়া উচিত। আর জার্নালিস্ট শব্দটা কেবলমাত্র লেখা পড়ার মধ্যে রাখবে কেন? যিনি ভিডিও জার্নালিস্ট তাকেও অন্তর্ভুক্ত করা দরকার। সেটা হয়তো কলকাতা প্রেস ক্লাব এই মুহূর্তে গ্রহণ করেছে। আমি চাইবো সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা সাংবাদিক আছো, তা তোমরা যারা অন্তত এটা বলতেই পারে যে ৫ বছরের এক্সপেরিয়েন্স লাগবে চ্যানেলটার। আমি মেনে নিচ্ছি। ৫ বছরের এক্সপেরিয়েন্স আছে এমন সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদেরকে কেন প্রেস ক্লাব স্বীকৃতি দেবে না? কেন তাদের ভোটের অধিকার দেবে না? কেন তাদের বিভিন্ন কমিটিতে রাখবে না? এবং একই সাথে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, যেই কমিটিতে মনে হয় প্রসেনজিৎ বক্সী আছেন, আমি অনুরোধ করব যে সামাজিক মাধ্যমে যারা ৫ বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে অ্যাক্রেডিটেশন কার্ড অর্থাৎ প্রেস কার্ড দেওয়া যায় কিনা। কারণ এই সাংবাদিকরা কেন বিধানসভা গিয়ে রিপোর্ট করতে পারবে না আমায় বলতে পারেন? হাজার হাজার ভিউ তাদের, লাখ লাখ ভিউ। রোজিনা চ্যানেলে সাবস্ক্রিপশনই ১১ লাখের কাছাকাছি, কারো ১৮ লাখের কাছাকাছি। তাহলে ৬ কোটি ভূয়সী আছে। তাহলে কেন রোজিনাদের মতন যারা সাংবাদিক ৫ বছরের অভিজ্ঞতা হয়েছে তারা বিধানসভায় ঢুকে সাংবাদিকতা করতে পারবে না? তারা কেন নবান্নে গিয়ে সাংবাদিকতা করতে পারবে না? তাদের কেন প্রেস ক্লাবে তারা ঢুকতে পারবেন না? এই প্রশ্নটা কিন্তু আমার জোরালোভাবে থাকছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি যে এই সোশ্যাল মিডিয়া যদিও আমার ভাষায় তারাও পরিবর্তনের সঙ্গী ছিল, তারাও শাসক দলকে একসময় প্রশ্ন করেছেন, আজকে আপনাকে প্রশ্ন করবে। সুতরাং সেই সহনশীলতা যেমন একদিকে রাখতে হবে আর অন্যদিকে এদের পেশাগত স্বীকৃতি এবং স্বীকৃতি দিয়ে এদের কার্ড দেওয়া, প্রেস কার্ড দেওয়া, যাতে করে নবান্ন বা বিধানসভাতে এরা কভার করতে পারে। একই সাথে কলকাতা প্রেস ক্লাব সমেত জেলার যারা সাংবাদিক আছেন তাদেরকে জেলা প্রেস ক্লাবের সদস্য করা, তাদেরকে ভোটের অধিকার দেওয়া, এই দাবি আমি জোরালোভাবে রাখতে চাই। সরকারকে আমি যে জায়গাটা দিয়ে শেষ করতে চাই যে এই সাংবাদিকদের পেশাগত সমস্যাগুলোকে আপনারা কিন্তু আরো অন্যভাবে দেখুন। সেটা হলো যে সরকার কলকাতা প্রেস ক্লাব বা প্রতিষ্ঠিত সাংবাদিকদের জন্য নানা ভাতার কথা বলেন।
এবারও মনে হয় শুভেন্দু অধিকারী ৬,০০০ টাকা করে ভাতার কথা বলেছেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে কেন পাবে না আপনি বলতে পারেন? তারাও তো সংবাদ বাহক, তারাও তো সংবাদ পরিবেশন করছে, তারাও তো বিশ্লেষণ পরিবেশন করছে, তারাও তো জনস্বার্থে প্রেসের কাজ করছে। ফলে আমি কিন্তু আশা করব, প্রত্যাশা করব সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক আছেন তাদেরকে অন্ততপক্ষে রাজ্য সরকারের দেওয়া ভাতা বা রাজ্য সরকার যে স্টাইফেন্ড দেয় সেটা শুধুমাত্র প্রেস সাংবাদিক বা মেইন মিডিয়া সাংবাদিক নয়, একই সাথে সোশ্যাল মিডিয়া সাংবাদিকদেরও দেওয়া উচিত বলে আমি মনে করি। ফলে সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, একইভাবে প্রেস ক্লাবের সদস্যপদ দেওয়া, ভোটের অধিকার দেওয়া, প্রেস কার্ড দেওয়া এবং তার সাথে সাথে সরকারের যে সুযোগ সুবিধা অন্য সাংবাদিকরা পান সেই সুযোগ সুবিধাগুলোও যাতে এই সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা পান সেদিকে কিন্তু সরকারকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।